নমস্কার, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নবাগত তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। আপনাদের অনুরোধেই আমি শোনানো শুরু করেছি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বউ সিরিজের বিভিন্ন বউয়ের কাহিনী। গত পর্বে আমি শুনিয়েছি আপনাদের বউ সিরিজের প্রথম দোকানির বউ গল্পটি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম গল্প সংস্করণ হলো এই বউ, এই গল্প বইটি। এখানে অনেক ধরনের বউয়ের বর্ণনা উনি দিয়েছেন, যেমন দোকানির বউ, কেরানির বউ, সাহিত্যিকের বউ, পূজারীর বউ ইত্যাদি ইত্যাদি বউ। যখন আমি এক একটি পর্ব আপনাদের শোনাবো আপনারা তখন জানতে পারবেন কি অদ্ভুত রকম আচরণ এই প্রত্যেকটি বউয়ের আলাদা আলাদা রকমের। আমাদের মধ্যবিত্ত ঘরের দেখা জানা নারী মূর্তিরই প্রতিমূর্তি কিন্তু এই প্রত্যেকটি বউ। বিচিত্র এই নারীদের মানসিকতাও কিন্তু আশ্চর্য রকমের স্বতন্ত্র, তাদের সুখ দুঃখ চাওয়া পাওয়া প্রত্যাশাও বিচিত্র রকমের। কেরানির রাসবিহারীর বউ কেমন, বা আর একজন স্বামী সূর্যকান্তের বউ কেমন, বা আর একজন মধ্যবিত্ত পরিবারের ঋষিকেশের বউ কেমন, বা বিপত্নিক রমেশের বউ কেমন, জানতে গেলে আপনাদের শুনতে হবে প্রত্যেকটি গল্প, যেগুলি এই বউ সিরিজটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। চলুন আজ শুরু করা যাক দ্বিতীয় বউয়ের গল্প। আজকে দ্বিতীয় পর্বে শোনাব কেরানির বউ। দেখুন কেমন লাগে। ষড়শীর মুখখানি তেমন সুশ্রী নয়, বোচা নাক, ঢেউ তোলা কপাল, ছোট ছোট কাটা চোখ। কাটা কাটা বলা যায় না, ঠিক কটা বললে ভালো লাগে। গায়ের রং তার খুবই ফর্সা, কিন্তু কেমন যেন পালিশ নাই। দেখিলে ভিজা স্যাঁতস্যাঁতে মেঝের কথা মনে পড়িয়া যায়। ষড়শীর গড়ন কিন্তু চমৎকার, বাঙালি গৃহস্থ সংসারের মেয়ে, ডাল আর চাল কুমড়ো ছেঁচকি দিয়ে ভাত খাইয়া যার বড় হওয়া। একটা বিশেষ বয়সে তাদের একটুখানি যৌবনের সঞ্চার হইয়া থাকে, বাকি সবটাই অসামঞ্জস্য। সেই হিসেবে ষড়শী বাস্তবে কি অসাধারণ। তার শরীরের মতো শরীরের অর্থাৎ তার শরীরের মতো শরীর কিন্তু সচরাচর চোখে পড়ে না। ঘোমটা দিয়া থাকিলে কবিকে সে অনায়াসে মুগ্ধ করিতে পারে। একটু নিচুদরের ব্রহ্মচারীর মনে ঘোমটা খুলিয়া তার মুখখানি দেখিবার স্বাদ জাগা আশ্চর্য নয়। ঘটনাটি নিছক মাতৃমূলক। ষড়শীর মার অনেক বয়স হইয়াছে, 40-এর কম তো নয়, কিন্তু এখনও তার শরীরের বাঁধুনি দেখিলে নিজের মনে বিস্ময় হয় এবং তিনি লজ্জা পান। 13 বছর বয়সে ষড়শী টের পায় যে অহংকার করার মতো গায়ের রং তো তার আছেই, কিন্তু আসল রূপ তার গায়ের রঙে নয়, অস্থি মাংসের বিন্যাসে। টের পাইবার পর ষড়শীর কাপড় পরা ভঙ্গি দেখিয়া সকলে অবাক। ও কিলো, ও আবার কি ঢং? ঢং? ঢং আবার কোথায় দেখলে? ও কি কাপড় পরা ছিঁড়িল তোর? সংসারেছিস কেন? বেশ করেছি, তাতে তোমার কি? মুখে আগুন মেয়ের। যাস নে যাস নে, সং ছেড়ে ঢং করে পাড়া বেড়াতে তুই যাস নে, শরীর যাস নে, মেরে পিঠের চামড়া তুলে ফেলবো তোর। পাড়া বেড়ানোর শখ ষড়শীর আপনা থেকেই চলে গেল। একদিন বাড়ি ফিরিয়া মাকে জড়াইয়া ধরিয়া তার কি কান্না! কি হয়েছে লো তোর? ষড়শী বলিতে পারে না। অনেক চেষ্টায় একটু আভাস দিল, বাকিটুকু মা জেরা করিয়া জানিয়া নিলেন।
জানিয়া মাথায় যেন তার বাজ পড়িল, এ কি সর্বনাশ! রাগের মাথায় মেয়ের পিঠে গুম গুম করিয়া কয়েকটি কিল বসাইয়া দিলেন। বলিলেন, সেই কালে বারণ করেছিলাম তোর দুপুরে টোটো করে ঘুরে বেড়ানো ভালো না, শরীর বেড়াস নে। হলো তো এবার মুখে চুনকালি না দিয়ে তুই ছাড়বি নে। তুই কি সেই মেয়ে আমার? ষোড়শী খুব কাঁদিল। রাত্রে ভাত খাইল না, কারণ অভিমানে ভাবিতে লাগিল, মা আমাকে মারল কেন? আমার কি দোষ এতে? সংসারের অন্যায় অবিচারের সঙ্গে তার পরিচয় ছিল, কিন্তু ব্যাপারটা তার কাছে চূড়ান্ত রকমের রূঢ় ঠেকিল। তার কোনোই অপরাধ নাই। সুবলদার মতলব বুঝিতে পারা মাত্র সে তার হাত কামড়াইয়া দিয়া পালাইয়া আসিয়াছে। সে এত ভালো মেয়ে, তবু তাকেই কিনা মার খাইতে হলো মায়ের হাতে। সকলের ভাব দেখিয়া বোঝা গেল সেই একটা অপকর্ম করিয়াছে, দোষ বোধহয় আগাগোড়া তারই। সুবলের কি শাস্তি হয় দেখিবার জন্য ষোড়শী ব্যগ্র হইয়া উঠিল, কিন্তু সুবলের কিছুই হইল না। সুবলের বাবাকে ব্যাপারটি জানাইয়া দিবার পরামর্শ পর্যন্ত মার যুক্তিতর্কে বাতিল হইয়া গেল। ষোড়শীর প্রতি শাসনের অবধি রইল না মায়ের। আপনজন যে বাড়ি আসিল, সকলের কাছে একবার করিয়া ব্যাপারটার ইতিহাস বলিয়া তাকে লজ্জা দেওয়া থেকে বঞ্চিত হইল না। এ বাড়িতে দুজনে চুপি চুপি কথা বলিতে দেখিলেই ষোড়শী বুঝিতে পারিত তার কথাই বোধহয় হচ্ছে। আলোচনা তাকে নিয়েই হইতেছে। নিদারুণ কড়াকড়ির মধ্যে পড়িয়া কয়েক দিনের মধ্যেই ষোড়শী হাঁপাইয়া উঠিল। শয়নের শাসনে একটু শিথিল হইল, ষোড়শী সহ্য হইয়া গেল, কিন্তু মনে মনে সে এমন ভীরু হইয়া পড়িল যে বলিবার নয়। ছেলেবেলা হইতে চেনা ছেলেরা বাড়িতে আসিলে একা তাদের সঙ্গে কথা বলিতে ষোড়শী ভয় করিতে লাগিল। লোকে দোষ দিবে, ভাবিবে কি জানি ওর মনে কি আছে। একা পাশের বাড়ি যাওয়ার সাহস পর্যন্ত সে হারাইয়া ফেলিল। দুপুরবেলা সে মার কাছে শুইয়া থাকে, ঘুম আসে না। অন্য ঘরে গিয়ে একটু একা বসার ইচ্ছা করে, তবুও সে শুইয়া থাকে। কোথায় গিয়েছিলি জিজ্ঞাসা করিলে সে বলিতেই পারে না সত্যি সত্যি কোথায় গিয়েছিল। পাশের ঘরে গেলেও যেন তার লজ্জা করে, কোথাও যায় নাই বলিয়া বলে দেয় মাকে। সংসারে আর সমস্ত মেয়ের মতো সে নয়। কুমারী ধর্ম বজায় রাখার জন্য তার ওদের মতো যথেষ্ট প্রাণপণ চেষ্টা নাই। সকলের মনে এমনি একটা ধারণা জন্মিয়াছে জানিয়া ষোড়শী দিবা রাত্রি সজ্ঞানে নিজের চলাফেরা নিয়ন্ত্রিত করতে লাগিল। সকলের চুরি চুরি খেলার মধ্যে চুরি না করিয়াও বেচারা যেন কেমন চোর হইয়া গেল। উপদেশ শুনিল, মেয়ে মানুষের জীবন আর কি আছে মা? চারদিকে পুরুষ গুন্ডা হাঁ করে আছে, পা পিছলে না ওদের খপ্পরে পড়তে হয়, ব্যাস এইটুকুই সামনে চলতে বলে আর কি মা। শোন শোন। সে শুনিল, একটা ছড়াও শুনিল, পুরল মেয়ে উড়ল ছাই, তবে মেয়ের গুণ গাই। শুনিয়া শুনিয়া ষোড়শীর ভয় বাড়িয়া গেল। সংসারে নারী সংক্রান্ত নিয়মগুলি এখন মোটামুটি বুঝিতে পারে। ধরিয়া নেওয়া হইয়াছে যে খারাপ হওয়ার প্রত্যেকটা মেয়ের স্বাভাবিক একটা প্রবৃত্তি বোধ হয়। মেয়েদের খারাপ হওয়াটাই বোধ হয় আশ্চর্য। না না, ভুল, মানে মেয়েদের খারাপ না হওয়াটাই আশ্চর্য। এই আশ্চর্য কাজটা করাই নারী জীবনের একমাত্র তপস্যা। সাবধানী হইতে হইতে ষোড়শী ক্রমে ক্রমে অতি সাবধানী হইয়া গেল। ভালো হইয়া থাকাটা তার কাছে আর ব্যক্তিগত ভালো মন্দের বিচারের অন্তর্গত রইল না। সকলে চায় শুধু এই জন্যই নারী ধর্ম পালন করিয়া যাওয়ার জন্য নিজেকে সে বিশেষভাবে প্রস্তুত করিয়া নিল। তারপর 16 বৎসর বয়স পূর্ণ হওয়ার কয়েক মাস আগেই রাসবিহারীর সঙ্গে ষোড়শীর বিবাহ হইয়া গেল। বলা বাহুল্য, রাসবিহারী কেরানি। বলা বাহুল্য এই জন্য যে ষোড়শী মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের মেয়ে, বরাবর গায়ে থাকার জন্য খানিকটা গেঁয়ো আর কথামালা
পড়া বিদ্যেই লুকোল, অর্থাৎ কথামালা পড়া ছাড়াও লুকাইয়া নভেল পড়ার জন্য একটু একটু শহরে হইয়াছে। অসামান্য অঙ্গসৌষ্ঠবের জন্য তার শুধু স্বাস্থ্য ভালো এবং গায়ের রং একটু ফর্সা সেটাই নয়, সত্যি সত্যি সে সুন্দরী। কেরানি ছাড়া এসব মেয়ের বর হয় না। রাসবিহারীর মাহিনা যে এখন 100 কাছে এবং একদিন 200 টাকায় পৌঁছাবে তার সম্ভাবনা তো আছে ওদের ভবিষ্যতে। সে শুধু ষড়শীর রংটুকুর কল্যাণী। রাসবিহারীর সাইজ মাঝারি, চেহারা মাঝারি, বিদ্যা মাঝারি, বুদ্ধি মাঝারি, যাকে বলে মধ্যবর্তী, তাই আর কি। ষড়শীকে সে মাঝারি নিয়মে ভালোবাসিল। কখনো মাথায় তুলিল, কখনো বুকে নিল, কখনো পায়ের নিচে চাপিয়া রাখিল। বিবাহের 2 বছরের মধ্যে রাগের মাথায় 2-1 বার চড়চাপটাও দিতে কসুর করিল না। 9 ভরি সোনার 1 ছড়া হার এবং মাঝে মধ্যে ভালো কাপড়ও তেমনি কিনিয়াও দিল। রাসবিহারী আর তার দাদা বনবিহারী একই বাড়িতে বাস করিতেছিল। মাসের 1 তারিখে রাসবিহারী বরাবর মাহিনার 4/3 দাদার হাতে তুলিয়া দিয়ে আসিয়াছে। বিবাহের বৎসর 2 পরে সেটা কমাইতে কমাইতে অর্ধেক করিয়া আনায় বনবিহারী তাকে পৃথক করিয়া দিল। পটলডাঙায় একটা বাড়ির দোতলায় 1খানা শয়নঘর, একটি রান্নাঘর, খানিকটা বারান্দা ভাড়া নিয়ে রাসবিহারী উঠিয়া যাইবার ব্যবস্থা করিয়া আসিল। ষড়শীকে বলিল, চালাতে পারবে তো? ষড়শী বলিল, ও মা, তার পারবো না বলিয়া বিবাহের পর এই প্রথম হাসি মুখে যাচিয়া 2 হাতে স্বামীর গাল জড়াইয়া ধরিয়া স্বামীকে চুম্বন করিল। স্বাধীনতার বেশি নয়, স্বাধীনতার, হ্যাঁ হ্যাঁ স্বাধীনতার, এর বেশি নয়। অল্প একটু স্বাধীনতার লোভে ষড়শী খুশির সীমা ছিল না। স্বামী তো তাহার অফিস যাইবে, সে বাড়িতে থাকিবে একা, একেবারে একা। চাকরের চোখের সামনে কলতলায় স্নান করিলে কেহ তাকে এখন আর গাল দিবে না। 2 বেলা পাশের বাড়ি গেলে কেহ জানিতে চাইবে না। খোলা জানলায় দাঁড়াইয়া রাস্তার লোক দেখিলে আর রাস্তার অজানা অচেনা ভয়ঙ্কর রহস্যময় লোকেদের নিজেদের দেখাইলে কেউ কিছু মনে করিতে পারিবে না। বনবিহারীর স্ত্রী 4টি সন্তান প্রসব করিয়া আর অজস্র পানদক্তা খাইয়া শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে। রাসবিহারীর যাবার দিন সে স্বামীকে বলিল, যাই বলো বাবু, বাঁচলাম। এবং একসময় রাসবিহারীকে একান্তে ডাকিয়া নিয়া বলিল, তোমার ভালোর জন্যই বলা। রাসবিহারী কৌতূহল প্রকাশ করিয়া এদিক ওদিক চাহিয়া নিচু গলায় বলিল, বউকে একটু সামলে চলো। কেন? কেমন যেন বাড়াবাড়ি। সেদিন সকালে রাখাল এসেছিল জানো, নিচে আমি খাবার তৈরি করছিলাম, বললাম, ও ছোট বউ, বাড়িতে একটা লোক এসেছে, দুটো কথাবার্তা বলকে জানা, একা একা চুপ করে বসে থাকবে সে। তা ছোট বউ কি জবাব দিল শুনবে? বললে, পারবো না দিদি, আমার লজ্জা করছে। আমার ভাইয়ের বয়স এখনও ওর 18 পেরোয়নি, বুঝলে? ভগবান সাক্ষী, আমার ভাইয়ের কাছে ওর লজ্জার কি তা বলো তো দেখিনি। রাসবিহারী বলিল, কি জানি, অথচ আড়াল থেকে নুকিয়ে নুকিয়ে দেখার কামাই নেই, কি টাকা নেই, যেন গিলে খাবে। রাসবিহারী বলিল, তা তোমার ভাইকে দেখলে দোষ কি? বনবিহারীর স্ত্রী একটু হাসিল। অনেক পানদক্তা খাওয়ার জন্য মুখের হাসি পর্যন্ত তার ঝাঁঝালো। বলিল, তারপর শোনো, এদিকে ছাতে কাপড়টি মেলে দিয়ে আসতে বললে যায় না, বলে 4 দিক থেকে তাকায় দিদি, আমি যাব না। আমি মরি সিঁড়ি ভেঙে ভেঙে, ভাবি, আহা ছেলে মানুষ, না যায় না যাক, পাড়ার লোকগুলো তো পোড়ার মুখও কম নয়। উমা, এদিকে দেখি দুপুরবেলা একটু চোখ বুঝেছি কি বুঝিনি, অমনি তুরুক করে ছাতে গেছে, গিয়ে হাজির। রাসবিহারী বলিল, ছাদে গিয়ে কী করে ও? কে জানে বাবু কি করে।
কে খোঁজে যায় সেটা? একদিন মাত্র আমি দেখেছি মাথার কাপড় ফেলে চুল এলো করে মহারানী ঘুরে বেড়াচ্ছেন ছাদে। ও তাহলে চুল শুকোচ্ছিল হয়তো। হবে, কিন্তু নুকিয়ে যাবার কি দরকার বাবা? যাব না বলে শরমে কাঁদুনি গাইবে, আবার পরে নুকিয়ে নুকিয়ে ছাদে যাবে। ষড়শীর কৌতূহল প্রচণ্ড। বাড়ির কোথাও গোপনে কিছু ঘটিবার জো নেই। রাত্রে বনবিহারী কতক্ষণ হুঁকা টানে, বড় বউ তাকে কী বলে না বলে, কী নিয়ে মাঝে মধ্যে ওদের বচসা হয়, এসব খবরও ষড়শী ভালোই রাখে। আড়ালে দাঁড়াইয়া বড় বউয়ের কথাগুলো শুনিতে সে বাকি রাখে না। তখনকার মতো ষড়শী চুপ করিয়া রইল। বড় বউ চুল বাঁধিয়া দিতে যখন চাইল, বিনা আপত্তিতে চুলও বাঁধিল। সিঁদুর পরানোর পর যথা নিয়মে তাকে প্রণামও করিল। জিনিসপত্র অধিকাংশ সকালে সরানো হইয়াছিল। বিকেলে গাড়ি ডাকিয়া বাকি জিনিস উঠাইয়া রাসবিহারী যখন শেষবারের মতো নিচে গিয়া তার জন্য অপেক্ষা করিতেছে, তখন মুখখানা ভয়ানক গম্ভীর করিয়া ষড়শী বড় বউকে বলিল, সকালবেলা ওকে কি বলছিলে দিদি? কাকে? ঠাকুরপোকে? কই কিছু বলিনি তো রে। তোমার মুখে না কুট হবে, কুট, বুঝলে? কি বললি? বললাম তোমার মুখে কুট হবে। কুট কাকে বলে জানো? কুষ্ঠ ব্যাধি যাকে বলে। কার মুখে কুট হবে ভগবান দেখবেন। আমি তোর গুরুজন, তুই আমাকে এই সব গাল দিলি? মরি মরি, কি গুরুজন আমার! মুখে আগুন আমার এরকম গুরুজনের! বানিয়ে বানিয়ে কথা শুনিয়ে স্বামীর মন ভারী করে দেয়, একটুও বাধে না। তুমি আবার আমার কিসের গুরুজন? পাবে পাবে, সব ফল পাবে দিদি, দেখো। যে মুখে আমার নামে মিথ্যে কথা লাগাও আমার স্বামীর কাছে, সেই মুখে তোমার পোকা পড়বে। চন্দ্র সূর্য যদি ওঠে দেখবে দিদি, তোমার মুখে পোকা পড়বেই পড়বে। ভগবানের সৃষ্টি, বুঝলে? এই লোপ পাবে না কক্ষনো। আমি যদি সতী হই তো ভাবাবেগে ষড়শী কাঁদিয়া ফেলিল, কিন্তু বলিতে ছাড়িল না। শোনো শোনো দিদি, আমি যদি সতী হই তো আমার যতটুকু অনিষ্ট তুমি করলে ভগবান তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবেন, বুঝলে না? হ্যাঁ, আমি জানি জানি। অঙ্গ তোমার খসে খসে পড়বে দিদি, খসে খসে পড়বে, পচে যাবে, গলে যাবে। ভাসুর ঠাকুর দূর করে দেবে তোমাকে বাড়ি থেকে, দেখবে খেদিয়ে দেবে, খেদিয়ে। ষড়শী যে এমন করিয়া বলিতে পারে বড় বউয়ের তা জানা ছিল না। হেলে সাপকে কেউটে মতো ফোঁস করতে দেখে এবার অবাক হয়ে গেল, কিছু জবাব দিতে পারিল না। চোখ মুছিয়া গাড়ি চাপিয়া ষড়শী বিজয় গর্বে চলিয়া গেল। মুখ দিয়া উপরিউক্ত কথাগুলি স্রোতের মতো অবাধে বাহির করিতে করিতে নিজেকে উচ্চ শ্রেণীর আদর্শ স্ত্রী বলিয়া ভাবিতে লাগিতেছিল সে। নতুন বাড়িতে আসিয়া ষড়শী সংসার গুছাইয়া বসিল। শোবার ঘরখানা রাস্তার দিকের উপরে, রাস্তার ওপাশের সামনের বাড়ি হয়তো। ঘরের ভিতরটা বেশ দেখাও যায়, হয়তো বলছি কেন, দেখাই যায়। জানলার আগাগোড়া ষড়শী পর্দা টাঙাইয়া দিল। রাসবিহারীকে বিশেষ করিয়া বলিয়া দিল, পর্দা সরিও না বাপু, ও বাড়ি থেকে দেখা যায় ঘরটা, বুঝলে? ঘরটা একটু অন্ধকার হলো। তারপর কি করব তাহলে আমি? রাসবিহারী ভাবিল, বড়বের কথাটা তো মিথ্যে নয়, ষড়শী একটু বাড়াবাড়ি আছে। কাল তারা হোটেলের ভাত আনাইয়া খাইয়াছিল। ঘর গোছানো জানলার পর্দা টাঙাইয়ার হিড়িকে এ বেলায় ষড়শী রাঁধিতে পারে নাই। রাসবিহারী আপিসে বেলা হইয়া গেল। ষড়শী বলিল, হোটেলে খেয়ে তুমি অফিস চলে যাও, আমি এক ফাঁকে দুটি ভাত ফুটিয়ে নেবক্ষণ। রাসবিহারী মনে মনে বিরক্ত হইয়া জামা গায়ে দিল। ঘরের দেওয়ালে একটু ফুটো থাকার আশঙ্কার কাছে স্বামীর খাওয়া চুলোয় যাক, কিন্তু ঘরের সব ঠিক করতে হবে। সব সময় গভীর ভালোবাসা হজম করা তো শক্ত নয়। তবু বাহিরে যাওয়ার আগে রাসবিহারী বলিয়া গেল, শোনো, ছাতে উঠো না কিন্তু, বুঝলে? ষড়শী বলিল, না না বলিয়া তৎক্ষণাৎ আবার জিজ্ঞাসা করিল, কিন্তু তাহলে কাপড় আমি কোথায় শুকোতে দেব?
দিও দিও, ছাতেই দিও, কিন্তু চট করে যাবে আর নেবে আসবে, কেমন? আচ্ছা, ঠিক আছে। এসব অপমান ষড়শীর গায়ে এখন লাগে না, অভ্যাস হইয়া গিয়াছে। খোলা ছাতে চারিদিকে প্রলোভন, চারিদিকে বিস্ময়, চারিদিকে রহস্য। স্বামী তো বারণ করিবেই, কিন্তু মন্দ ভাবিয়া নয়, তার মঙ্গলের জন্যই বারণ করা। রাসবিহারী বাহির হইয়া যাওয়ার 5 মিনিট পরে ষড়শীর ছাতে উঠিল। ভাবিল 1 মিনিট, 1 মিনিট শুধু চারদিকে চোখ বুলিয়া সে চলিয়া আসিবে। কিন্তু 1 মিনিট চোখ বুলানো কি হয়? 1 মিনিটে চোখ বুলানো যায় না। ইটের স্তূপ জড়ো করিয়া মানুষ এই শহর গড়িয়াছে। চারিদিকে সীমাহীন, সংখ্যাহীন মানুষের আস্তানা, কোনো দিকে শেষ নাই, কোথায় এতটুকু ফাঁক নাই। নীড়ে নীড়ে একটা বিস্ময়কর জমজমাট আলিঙ্গন, ছাতে ছাতে আলিশায় কার্নিশে একটা অবিশ্বাস্য মিলন। এই বিপুলতার বিস্ময় অনুভব করিতেই ষড়শী 8 ঘণ্টা কাটিয়া গেল। কোনো একটা বিশেষ বাড়িকে বিশেষভাবে দেখিবার অবসর এই সময়ের মধ্যে সে পাইল না। এ তো তার চেনা শহর। সে বাড়ির ছাদ হইতে সকলকে লুকাইয়া বা সকলকে না লুকাইয়া অত সাবধানতা অবলম্বন করিয়া বড় বউ টের পাইয়াছিল এই শহরে এই শহরে সে দেখিয়াছে, কিন্তু নতুন বাড়ির নতুন ছাতে কাপড় মাথায় দিয়া পায়ের নিচের শুকনো শ্যাওলায় লুটাইয়া মলিন হইয়া ঘুরিয়া নির্ভয় নিশ্চিন্ত পর্যবেক্ষণের সবটুকু আজ তার কাছে অভিনব লাগিল। মাথার উপরে সূর্য আগুন ঢালিতেছে, ছাতের কোথাও এক টুকরো ভাঙা কাচ কোথায় পড়িয়াছিল। ষড়শীর পা তাতে কাটিয়া রক্তারক্তি হইল। কোমরে কোনো মতে কাপড় আঁটা আছে, কিন্তু দেহের ঊর্ধ্বাংশে একেবারে অনাবৃত হইয়া রইয়াছে। ষোড়শীর সেটা খেয়াল নাই। আকাশে একটা চিল সকাতরে চিৎকার করিয়া চলিয়া যাইল। ষড়শী শিহরিত হইল। হৃদয়ে আজ তার আনন্দ উত্তেজনার বাণ যেন ডাকিয়া গেছে। সে উন্মাদিনী, আর বহুদিনের দেওয়াল চাপা দুর্বল প্রাণে খোলা ছাতের এই সকরুণ দুঃসাহস মানুষকে ভয় না করায় এই প্রথম সংক্ষিপ্ত উপলব্ধি। বুকের চামড়ার পিঠের চামড়ায় পৃথিবীর গরম বাতাস আর আকাশের রূঢ় রৌদ্রের উগ্র ব্যাকুল উল্লাস যেন সহ্য হইতেছে না। তার ইচ্ছা হইতেছে অর্ধাঙ্গের কাপাস তুলোর বাঁধনটা টানিয়া খুলিয়া দূরে ছুঁড়িয়া ফেলিয়া দেয়, দিয়া পাগলের মতো সমস্ত ছাতে খানিকক্ষণ ধরে শুধু ছোটাছুটি করে আর চেঁচায়, গলা ফাটাইয়া প্রাণ পড়ে চেঁচায়। সে যে ঘরের বউ, সে যে বোবা অসহায় ভীরু স্ত্রীলোক, সব ভুলিয়া বুকের যত শব্দ সঞ্চিত হইয়া আছে সমস্ত বাইরে ছড়াইয়া দেয়, অথবা আলিশা ডিঙাইয়া নিচে লাফাইয়া পড়ে। হ্যাঁ, শূন্যে পড়িবার সময়টুকু উন্মত্ত উল্লাসে হাত পা ছুঁড়িতে ছুঁড়িতে প্রকাশ্য রাস্তার ধারে ওই শক্ত রোয়াকটিতে আছড়াইয়া পড়িলেই বোধহয় ভালো হয়। মাথাটা গুঁড়ো হইয়া যাইবে, কিন্তু শরীরে তার একটুও লাগিবে না। আর এই কাঁচা সোনার মতো গায়ের রঙে স্থানে স্থানে রক্ত ছিট লাগিবে। রাস্তার লোক ভিড় করিয়া তার অপরূপ দেহের অপূর্ব অপমৃত্যু চাহিয়া দেখিবে। কোথাও লজ্জা, কোথাও সংকোচ, কে জানিবে এই দেহের মধ্যে যে বাস করিতেছিল, নিজেকে লুকাইয়া লুকাইয়া সেদিন কাটাইয়াছে। সে কতদিন 18 বছরের বালকের ভয়ে অবশ হইয়া গিয়াছে। স্বামী ভিন্ন জগতের আরেকটি পুরুষের দিকে চোখ তুলিয়াও চাহিয়া থাকার সাহস পায় নাই। কে অনুমান করিতে পারিবে? সকলের সামনে আত্মসমালোচনা তার আর দ্বিতীয় পথ ছিল না। তাই জন্য আঘাতের ভয়, অপমৃত্যুর ভয়ের চেয়ে সকলের সামনে মরিবার ভয় প্রবলতর ছিল বলিয়া সে এই কাজ করিতে পারিয়াছে। তাই কি নিজের অনন্ত দুর্বলতার বিরুদ্ধে সে শুধু তার একটা তীব্র প্রতিবাদ, আপনার প্রতি তার এই শেষ প্রতিশোধ বলা যায়। স্বামীর সাহায্য ছাড়া, সমাজের চাবুকের সাহায্য ছাড়া
কোনো মতে সে খাঁটি থাকিতে পারিত না। নিজেকে এমনি একটা কদর্য জীব বলিয়াই সে চিনিয়াছিল। তাই সে নিজেকে এমন ভয়ানক মার মারিয়াছে। এই কথাটাও কি কারোর একবার মনে হইবে না? দুই হাত শক্ত করিয়া মুঠো করিয়া ষোড়শী এখন আপন মনে বিড়বিড় করিতেছে। তার মুখের দুই কোণ সূক্ষ্ম ফেনায় ভরিয়া গিয়াছে। হঠাৎ একসময় হাঁটু ভাঙিয়া সে ছাতির উপর বসিয়া পড়িল। দুই করতল সজোরে ঘষিতে ঘষিতে সে জোরে জোরে বলিতে লাগিল, বেশ, 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 আমার খুশি, আমার ইচ্ছা, আমার খুশি, আমার খুশি। তারপর শূন্যের উপর ঝাঁঝিয়া উঠিয়া শূন্যকে সম্বোধন করিয়া আবার বলিল, হলো তো, হলো, হলো তো। তাকে ঘিরিয়া সমস্ত জগৎ কলরব করিতেছে, সমস্ত জগৎ এক বাক্যে তাকে ছিছি করিতেছে। তার কথা কেহ শুনিবে না, তার কোনো মুহূর্ত আত্মজয়ের দাম তাকে দেবে না। তাকে ঠাসিয়া চাপিয়া ধরিয়া থাকিয়া তারই কটা চামড়ার তার যৌবনের উত্তাপে তাকে সিদ্ধ করিবে। ষোড়শী চোখ দিয়া জল পড়িতে লাগিল। লুকোনো আঁচল তুলিয়া নিজেকে সে আবৃত করিয়া নিল। ঘষিয়া ঘষিয়া চোখ শুষ্ক করিয়া উত্তরাভিমুখী হইয়া আলিশায় ভর দিয়া দাঁড়াইয়া রহিল। হিস্টেরিয়া ফিটের পর যেমন সমস্ত জগৎ একেবারে স্তব্ধ হইয়া যায়, মুখে একটা ধাতব স্বাদ লাগিয়া থাকে। ষোড়শীর কানের কাছে তার নিজের রক্তের কোলাহল তেমনিভাবে অকস্মাৎ থামিয়া গিয়াছে। জিভে একটা কটু স্বাদ লাগিয়া আছে। এখন আর তার কোনো উত্তেজনা নেই। সে একটু বিহ্বল হইয়া পড়িয়াছে। তার মনে হইতেছে এমন একটা কাজ সে করিয়া বসিয়াছে, সাধারণ কোনো মেয়ে তা করে না। কাজটা তার ন্যায়সঙ্গত হয় নাই। রাসবিহারীর আদেশ অমান্য করিয়া ছাতে বেড়ানোর জন্য রাসবিহারী ষোড়শী কোনো আফসোস করে নাই, বা ষোড়শীর কোনো আফসোস নাই বলা যেতে পারে। স্বামীর ছোট বড় অনেক আদেশই তো অমান্য করিতে হয়, নইলে টেক্কা অসম্ভব। কিন্তু তারও অতিরিক্ত কিন্তু সে কি করিয়া বসে নাই। নিজেকে তবে কলুষিত অপবিত্র মনে হইতেছে কেন, কেন? ভাবিতে ভাবিতে ষোড়শী নিচে নামিয়া গেল। ছাতের নিচেকার ছায়া দিয়ে গিয়ে দাঁড়ানো মাত্রই তার যেন অর্ধেক গ্লানি কাটিয়া গেল। জানলার পর্দা টাঙানোর জন্য ঘরের আলো স্তিমিত হইয়া আছে। বাতাসের মৃদু স্যাঁতস্যাঁতে ভাব এখনো শুকাইয়া যায় নাই। ষোড়শী চোখ মুখ আরও সর্বাঙ্গে অল্প অল্প স্নিগ্ধতা আর সিঞ্চিত হইতে লাগিল। ঘরের অসমাপ্ত কাজগুলো ঠিক যেন তারই প্রতীক্ষার জন্য উন্মুক্ত হইয়া গেল। ঘরের মাঝখানে দাঁড়াইয়া ষোড়শী চারিদিকে সস্নেহে একবার দৃষ্টি বুলাইয়া নিল। কত কাজ তার, কত অফুরন্ত কর্তব্য! তার কি নিঃশ্বাস ফেলিবার সময় আছে? সংসারে কি হয় আর কি হয় না তাই নিয়ে মাথা ঘোমানোর অবসর কে পায়? স্বামী হোটেলে খাইয়া অফিসে গিয়াছে। এবেলার মতো সমস্ত কাজ আর তাকে সরিয়ে রাখতে পারবে না। ওবেলা দুটো না হোক রেঁধে খেয়ে নেবক্ষণ। হোটেলে যে খাবারটাতে পেট ভরানো অসুবিধা আছে, সেই জন্যই বাড়িতে রান্না করে খাওয়াই ভালো। ষোড়শী অবিলম্বে কাজে ব্যাপৃত হইয়া পড়িল। নোড়া আনিয়া দেওয়ালে পেরেক ঠুকিয়া কোনাকুনি একটা দড়ি টাঙাইয়া দিল। জড়ো করা পরনের কাপড়গুলো একটা একটা করে কুচাইয়া রাখিল। তাতে খবরের কাগজ বিছাইয়া তেলের শিশি, জুতোর ব্রুশ, রাসবিহারীর দাড়ি কামাবার সরঞ্জাম, আর তার নিজের নিজের মুখে মাখা যে পাউডার, সেই পাউডারের কৌটো, পায়ে আলতা দেওয়ার শিশি, সিঁথিতে দেওয়ার সিঁদুর, সমস্ত টুকিটাকি জিনিস গুছাইয়া তুলিয়া রাখিল। চুল বাঁধার যন্ত্রপাতিগুলো সাজাইয়া রাখার সময় একটু হাসিয়া ভাবিল,
ও ফিরে আসার আগে চুল বাঁধার সময় পাবো তো? ও ফিরে আসার আগে চুল বাঁধতে পারবো তো আমি? খাবারটা করে চট করে একটু সাবধানে সাবান টাবাল মেখে গা ধুয়ে চুলটা বেঁধে ফেলবো। যে নোংরাই দেখে গেছে সে এসে দেখবে অনেক পরিষ্কার। চুলগুলো মুখে আসিয়া পড়িতেছিল। দুই হাতে চুলের গোছা ধরিয়া খালি ঘরে একটা অনাবশ্যক অপরিচিত মনোরম ভঙ্গির সঙ্গে ষোড়শী এলো খোপা বাঁধিয়া নিল। চারিদিকে একবার তাকাইয়া নিল। এবার কোন কাজটা আগে করিবে মনে মনে ভাবিতে লাগিল। বাক্সগুলো ও কোণে রাখা চলিবে না, এদিকে সরাই আনিতে হইবে। জলের কুঁজোটা যেখানে আছে সেখানেই থাক। জলের কুঁজো। ষোড়শীর দু চোখ চকচক করে উঠল। কি তৃষ্ণাই তার পাইয়াছে। হাতের কাছে গেলাস ছিল, দেখিতে পাইল না। উবু হইয়া বসিয়া দু হাতে কুঁজোটা তুলিয়া ধরিয়া সে গলায় ঢালিতে লাগিল। খানিকটা পেটে গেল, খানিকটা তার বুকের কাপড় ভিজিয়ে দিল। কি তৃষ্ণাই ষোড়শী সেদিন পাইয়াছিল। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ, একটা সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে আমার গল্পকথা ডালি পরিবারের সদস্য হবেন। আর সাবস্ক্রাইব করে আমার গল্পকথার ডালি পরিবারে গল্প শোনার সাথে সাথে আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। আজ তাহলে এইটুকুনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।